নমস্কার। আবারও একটা দেশ ভাগ, আবারও খুনোখুনি, অজস্র মানুষের মৃত্যু, বাসচ্যুত হওয়া, এই ভয়ঙ্কর বিপর্যয় কি বাঙালির জন্য আবার অপেক্ষা করে আছে? তো ভদ্রলোকেদের কাজকর্ম দেখলে, হাবভাব দেখলে মনে হয় যে হ্যাঁ, এরকম বোধহয় হতে চলেছে বাঙালিদের জন্যে। জনৈক মিঠুন চক্রবর্তীকে গতকালই দেখলাম খুব জোর গলায় সাংবাদিক সম্মেলন করে বলছেন বাঙালিদের মারা হচ্ছে, কোথাও হয়নি, কোনো দিন হয়নি। আসামের খবর উনি জানেন না। তার তবু একটা রাজনৈতিক পরিচয় আছে। তো তিলোত্তম মজুমদার একজন সাহিত্যিক, তিনি নাকি সচেতন মানুষ, নানা বিষয়ে গর্জে ওঠেন। তিনি কিছু কথা বললেন যার মানে হচ্ছে, কই আমার পরিচিত কাউকে তো তাড়িয়ে দেয়নি, যেন ওনার পরিচিতিটাই হচ্ছে পৃথিবীর শেষ সীমা, পরিসীমা। একজন বামপন্থী তাকে দাঁড়িয়ে বলতে শুনলাম এবিপি আনন্দর সভায় যে ওখানে বিজেপি বাঙালি তাড়াচ্ছে, এদিকে লাভ হচ্ছে কার? তৃণমূলের। তা তৃণমূলের লাভটা নিশ্চয়ই হচ্ছে বা হতেও পারে, কিন্তু কথা হচ্ছে ওনারা কি নিজেদের পার্টির অবস্থান কি সেটাও জানেন না? তারা তো দিব্যি ইন্ডিয়া জোটে মিটিং করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এম এ বেবি একসঙ্গে করছেন কেন? বৃহত্তর শত্রুকে আটকানোর জন্যই তো। তো এই খবরটাও রাখেন না, কারণ এদের বাঙালি ভদ্রলোকের সত্তা আবার মাথাচাড়া দিয়ে বেরোচ্ছে। যে বাঙালি ভদ্রলোকের সত্তা মেনে নিয়েছিল যে দেশ ভাগটা করে দিলে আমাদের খুব উপকার হবে, তারপর তারা নিজেরাই লাথিকে বিভিন্ন জায়গা থেকে ফেরত এসেছিল, বিপর্যয় তাদেরই হয়েছিল, কিন্তু করার সময় তাদের উল্লাসের শেষ ছিল না। নিজেদের পিছনে বাঁশ ঢোকাতে বাঙালি ভদ্রলোকের থেকে বেশি উদ্গ্রীব এবং বেশি উৎসাহী কাউকে আর দেখতে পাওয়া যায় না। তো ফলে যেটা মনে হচ্ছে যে আশঙ্কাটা মাথার উপর নাচছে যে আর একটা দেশভাগের মতো মহা বিপর্যয় হয়তো আমাদের জন্য অপেক্ষা করে আছে। কিন্তু এবার আর সেটা হতে দেওয়া যাবে না, কারণ বাংলায় ইতিমধ্যে অন্তত দুটো দেশভাগের উপক্রম হয়েছে, তৃতীয়টা হতে দেওয়া যাবে না। তো বাংলা এই 1900 সালের পর অন্তত দুবার ভেঙেছে। প্রথমটা আপনারা জানেন যে 1905 সালে। তো এই অভিজ্ঞতাগুলো আমাদের আছে। 1905 সালে যখন ভাঙে, তখন প্রতিবাদে সারা বাংলা জুড়ে রাখি বন্ধন হয়েছিল। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তায় নেমেছিলেন। তো অবনীন্দ্রনাথ এ নিয়ে লিখেছেন যে রবি কাকা বললেন যে সবাই মিলে হেঁটে যাব, গাড়ি ঘোড়া নয়। সবাই রওনা হলেন গঙ্গা স্নানের উদ্দেশ্যে। রাস্তার দুধারে বাড়ির ছাদ থেকে আরম্ভ করে ফুটপাত অব্দি লোক দাঁড়িয়েছিল, মেয়েরা খই ছড়াচ্ছিল, শাঁখ বাজাচ্ছিল, মহা ধুমধাম, যেন একটা শোভাযাত্রা। তো গান গাইতে গাইতে রাস্তা দিয়ে চলেছিল মিছিল। কি গান? সেটাও রবীন্দ্রনাথ লিখেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। তো গঙ্গা স্নানের পর সেটাই একটা বিরাট বড় মিছিল হয়ে গেল। যাকেই সামনে পাওয়া যাচ্ছিল তার হাতেই বেঁধে দেওয়া হচ্ছিল রাখি। রবীন্দ্রনাথ স্বয়ং বাঁধছিলেন। ছেলে মেয়ে নির্বিশেষে কল্পনা করতে গায়ে কাঁটা দেয় যে প্রায় অনাবৃত ঊর্ধ্বাঙ্গে কলকাতার রাজপথে হাঁটছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। পাথরে ঘাটা দিয়ে মিছিল যাচ্ছে। বীরু মল্লিকের যে আস্তাবল, সেখানে গিয়ে মুসলমান শহীদদের হাতে রাখি পরিয়ে দিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। তারপর চললেন চিতপুরের বড় মসজিদের দিকে। মসজিদে যাদের পাওয়া গেল তাদের সবাইকে পরানো হলো রাখি। তারাও খুশি মনে হেসে রাখি পরেছিলেন সেদিন। তো এই যে ঐক্যের তাপ, এই ঐক্যের তাপে ইংরেজ বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় একটা সময়, এবং সেটা কিন্তু ভদ্রলোকেদের চাপ নয়। এই যাদের কথা বললাম, যারা ফুল ছেটাচ্ছিলেন, যারা গান শুনছিলেন, যে সহিসরা মসজিদে যে মানুষগুলো ছিলেন, তাদের প্রত্যেকের শুভেচ্ছা, তাদের প্রত্যেকের ভালোবাসা, তাদের প্রত্যেকের ঐক্যের তাপ বাংলা বিভাজন আটকে ছিল সেদিন। এটা আমাদের ইতিহাসের শিক্ষায় আছে। তো দ্বিতীয় যে বঙ্গভঙ্গ, তার কিন্তু ইতিহাস এরকম গৌরবান্বিত নয়। 1947 সালে হয়েছিল, আপনারা সবাই জানেন, দ্বিতীয় বঙ্গভঙ্গ, যার অন্য নাম হচ্ছে দেশভাগ। সেটা আদৌ এরকম গর্বের ব্যাপার নয়। রবীন্দ্রনাথ ততদিনে আর বেঁচে নেই, মারা গেছেন তার 6 বছর আগে, এবং শেষ যাত্রায় বাঙালি খুব হুজুগ করে তার দাড়ি উপড়ে নিয়েছিল। তো দেশবন্ধু বাংলার যে আরেক আইকন ছিলেন, বা হিন্দু মুসলমান এবং বাঙালির ঐক্যের আরেক আইকন, তিনি মারা গেছেন অনেক আগে। তার যোগ্য শিষ্য সুভাষচন্দ্র বসু সেই 47 সালে কোথায় কেউ জানে না। তার মৃত্যু নিয়ে যে রহস্য তৈরি হয়েছিল সে আজও বিরাজমান। মারা গেছেন না যাননি, এ নিয়েই তো রহস্য ছিল, এখনও তার সুরাহা হয়নি। তার বড় দাদা শরৎ বসু, যিনি ছিলেন বঙ্গের ঐক্যের প্রতীক, তিনি তখন হীনবল। সেবার কেউ রাখি বন্ধনের ডাক দেয়নি। যারা দিয়েছিলেন আগের বার, রবীন্দ্রনাথ, তিনি আর জীবিত নেই। বরং উল্টো জিনিস হয়েছিল। গোটা 46-47 সাল জুড়ে চলেছিল তাণ্ডব নৃত্য।
চিল, শকুন, মীনা পেশোয়ারি, গোপাল পাঁঠা এরা রাজত্ব করেছিল গোটা কলকাতা জুড়ে। যে কলকাতায় কয়েকদিন আগেই হয়ে গেছিল ভারত ছাড়ো আন্দোলন, তারপর হয়েছিল বিরাট ব্রিটিশ বিরোধী আন্দোলন, নৌবিদ্রোহের সপক্ষে, রাজবন্দীদের মুক্তির পক্ষে বিরাট বড় আন্দোলন হয়েছিল। সেই কলকাতায় রাজত্ব করে বেরিয়েছিল গোপাল পাঁঠা এবং মীনা পেশোয়ারিরা। গান্ধীজি অবশ্যই অনশন করেছেন সেই সময় বেলেঘাটায়, কিন্তু রাখি বন্ধনের কথা কেউ আর বলেনি। যাদের বলার কথা ছিল তারা ক্ষমতার আঁচলের নিচে মুখ লুকিয়ে বসেছিলেন। যাদের মুখ খোলার কথা ছিল, অর্থাৎ আমাদের সম্মাননীয় বুদ্ধিজীবীগণ, সেই কেউ এই সময়টা নিয়ে একটা কথাও বলেনি। আজকে যেমন যাদের উদাহরণ দিলাম, তারা কার্যত কই কি হয়েছে জানি না তো, আমার চেনা কাউকে তো তাড়ায়নি ইত্যাদি বলছেন। তো সেই ভিডিও নিয়ে পরে একটা অনুষ্ঠান করব, আজকে নয়। কিন্তু এই সময়টা নিয়েও অবিকল একই জিনিস হয়েছিল। আমাদের সম্মাননীয় বুদ্ধিজীবীগণ কেউ এই সময়টা নিয়ে একটা কথা অবধি বলেননি। যাদের মুখ খোলার ছিল তারা পাপ ধামাচাপা দিতে ব্যস্ত ছিলেন। বাংলায় রাখি বন্ধন হয়নি, বাংলায় কোনো সাদাত হোসেন মান্টো তৈরি হননি। মান্টো এই সময়ের পাঞ্জাব নিয়ে ভয়াবহ সব উপাখ্যান লিখেছেন, বাংলায় কেউ লেখেননি। প্রচুর ক্ষমতাশালী শিল্পী, প্রচুর ক্ষমতাশালী সাহিত্যিক, এরা সমস্ত লোকে থাকার ফলেও একমাত্র জীবনানন্দ দাশ লিখেছিলেন কবিতা 1946-47 সাল। তাই আমি একটুও বাড়িয়ে বলছি না। এছাড়া কিন্তু এ নিয়ে অনেকে, দেশ ভাগ হয়ে গেল, আমার কি হলো, এখন কি দুঃখ, এ নিয়ে বহু লোক লিখেছেন। কিন্তু ওই সময়ের যে বিভৎসতা, ওই সময়ের যে রাজনৈতিক নেতাদের বিশ্বাসঘাতকতা, ইতিহাস জানা লোকের সংখ্যা একেবারেই কম ছিল না। কিন্তু সেই নিয়ে বিখ্যাত বাঙালি বুদ্ধিজীবীরা কেউ একটি বাক্য উচ্চারণ করেননি। সে সময় পুরোটা চেপে যাওয়া হয়েছিল। একমাত্র লিখেছিলেন জীবনানন্দ, কোথাও কোনো আলো, কোনো কান্তিময় আলো চোখের সম্মুখে নেই যাত্রীকে। তো এর কিছুদিন পরে ট্রামে চাপা পড়ে তিনি মারা যান, আপনারা সবাই জানেন। একইভাবে মারা গিয়েছিলেন, ট্রামে চাপা পড়ে নয়, কিন্তু অত্যন্ত অবহেলায় মারা গিয়েছিলেন ভগ্ন হৃদয় ট্র্যাজিক নেতা শরৎ বসু, যিনি বাংলাকে ভাগ করতে দিতে চাননি। তারপর কোণঠাসা হয়ে গিয়েছিলেন কংগ্রেসে, কোণঠাসা হয়ে গিয়েছিলেন নিজের দলে, নিজের অনুগামীদের মধ্যে, এবং তারপর প্রায় বিস্মৃতিতে মারা যান। তো এই ট্র্যাজেডি যারা ধারণ করেছিলেন দেশ ভাগের, সত্যি যারা ধারণ করেছিলেন, লিখতে চেয়েছিলেন, তাদের পক্ষে এই ট্র্যাজেডি ধারণ করে মনে হয় বহুদিন বাঁচা ছিল অসম্ভব। তো এদের শেষ যাত্রায় কারা ছিলেন সেটুকু আর জানা যায় না। সেটা যে জানা যায় না, এটা নিঃসন্দেহে আমাদের পূর্বপুরুষের পাপ, এবং সেই পাপ অনুতাপহীন সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়া হয়ে গেছে। আমাদের নেতাদের বিশ্বাসঘাতকতা, বাংলা ভাগের বিশ্বাসঘাতকতা, বুদ্ধিজীবীদের, ভদ্রলোকেদের বিশ্বাসঘাতকতা। ভদ্রলোকেরা অবশ্য সেই পাপের দায় নিজেরা বয়েছেন, সেই ক্রুশ নিজেরাই বয়েছেন দেশভাগের শিকার হয়ে। কিন্তু পাপের কথা ধামাচাপা হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষরা নিজেদের পাপ যাতে সন্তানদের কাছে না পৌঁছয় তার চেষ্টা করে গেছেন। 1946-47 সাল তবু আমাদের পাঠ্যক্রমে ছিল ব্যক্তিগতভাবে আমার। প্রথমবার যখন পড়ি জীবনানন্দের যেমন অন্যান্য কবিতা, তার হতাশা, মৃত্যু, এই সমস্ত দিকগুলো পরিষ্কার বোঝা গিয়েছিল। কিন্তু আমরা ছিলাম অবোধ বালক ও বালিকা। আমরা প্রশ্ন করেছিলাম, এর নাম 46-47 কেন? রক্তের নদী থেকে কেন ইয়াসিন, হানিফ, গগন, বিপিন এরা উঠে আসবে? ওই বছর তো গর্বের সময়, আনন্দের সময় ছিল, দেশ স্বাধীন হয়েছিল না 47-এ। তো আমরা বাংলার অবোধ কিশোর ও কিশোরীরা জানতাম না, তার আগে আমাদের বাপমারাও জানতেন না, এখনও কিশোর কিশোরীরা জানে না ভাগের ইতিহাস, কলঙ্কের ইতিহাস, দাঙ্গার ইতিহাস, পিতৃপুরুষের পাপ, সমস্ত কিছু ধামাচাপা দেওয়া হয়ে গেছে 15ই আগস্টের মহোৎসবের নিচে। 46 সালে আমরা এখন আন্দাজ করতে পারি, জানি যে জীবনানন্দের চোখের সম্মুখে শুধু লাশ ছিল, কোনো রাখি বন্ধন ছিল না। এ আমাদের পূর্বপুরুষের পাপ। এটা কিন্তু আমাদের ইতিহাস খুঁড়ে বার করতে হয়। আমাদের পূর্বপুরুষরা সেই ইতিহাস লিখে যাননি, ধামাচাপা দিয়ে গেছেন। তো এই হলো দুটো বঙ্গভঙ্গের ইতিহাস, একটা গর্বের, একটা লজ্জার। একটা গর্বের, 1905 সালে যখন নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সবাই একত্র হয়ে রাখি বন্ধন করে বঙ্গভঙ্গটা রুখে দেওয়া গিয়েছিল। আর একই সঙ্গে 1947 যখন বুদ্ধিজীবীরা, যখন মিডিয়া, তখন তো ইলেকট্রনিক মিডিয়া ছিল না, খবরের কাগজ ছিল, আজকের মতোই কলঙ্কজনক একটা অবস্থান নিয়েছিল, যেন সবই ঠিক আছে, কিচ্ছু হচ্ছে না। তারপর মার খেয়েছিলেন ভদ্রলোকেরা। এই কলঙ্ক লুকোতে তারা ইতিহাসটাই ধামাচাপা দিয়েছেন। সমস্ত দলের পক্ষ থেকে ইতিহাসটা ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে।
তো সেই ইতিহাস আমরা লিখবো, ওদের করতে হবে না, আমরাই করব। কিন্তু সে পরের কথা। কথাটা হচ্ছে এখন যে জন্য এই দুটো ইতিহাস বললাম তার কারণটা হচ্ছে যে এই মুহূর্তে 2025 সালে যেটা হয়ে চলেছে, বুদ্ধিজীবীদের ভাবভঙ্গি একদম শুরুতেই বললাম, সে নিয়ে পরে একটা গোটা অনুষ্ঠান করব। কিন্তু আজকের বিষয় অন্য, যে যা ভাবভঙ্গি দেখা যাচ্ছে যে তৃতীয় বঙ্গভঙ্গ কিন্তু আসন্ন, বঙ্গভঙ্গ না হলেও একটা বিপদ কিন্তু আসন্ন। বাঙালির বিতাড়ন হচ্ছে নানা রাজ্য থেকে, হয়ে চলেছে, সেই আসাম থেকে শুরু, এবং আরও বেশি হতে চলেছে এই 2025 সালে। তো মোদির এখানে ছকটা কি, কেন্দ্রীয় সরকারের ছকটা কি, সে নিয়ে আরও একটা অনুষ্ঠান দরকার, সেটাও করব, সেটাও আজকে নয়। কিন্তু কথা হচ্ছে যে বিপদটা এখনই আমাদের ঘাড়ের সামনে, মানুষের সচেতন হওয়ার প্রয়োজন। আজই পাথুরেঘাটার শশী বা মুর্শিদাবাদের ইয়াসিন বা আসামের ব্রজশীল মার খাচ্ছেন, কুচবিহারের উত্তম ব্রজবাসী মার খাচ্ছেন, তাড়া খাচ্ছেন, মরে যাচ্ছেন, ডিটেনশন ক্যাম্পে ঢুকে বসে আছেন, বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে এদের রোজ, এবং তার কোনো হিসেব নেই। কেউ কেউ হাস্যকর দাবি করছেন যে বাংলা সরকার হিসেবটা প্রকাশ করুক। বাংলা সরকার কি করে করবে? বাংলা সরকারকে খবর দিয়ে করা হচ্ছে। যে রাজ্য, যে বিএসএফ পুশব্যাক করছে, কত সংখ্যক করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে কতজনকে আটকে রাখা হচ্ছে, খবরটা তাদের দেওয়ার কথা, দাবিটা সেটা হওয়া উচিত। তো সেটাও একটা ভিন্ন বিষয়। কথা হচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন ঐতিহ্যটা বেছে নেব? 1947-এর যেবার রাখি বন্ধন হয়নি, নাকি 1905-এর যেবার রাখি বন্ধন হয়ে আমরা এই ভাগাভাগি, এই বিপর্যয়টা আটকে দিতে পেরেছিলাম? 1947 সালে দেশভাগ নিয়ে সবাই অশ্রু জল ছড়ান, কিন্তু নিজেদের কি ভূমিকা ছিল সেটা চেপে যান। কিভাবে দেশভাগ হলো? কারা পক্ষে ছিলেন? প্রত্যেকটি রাজনৈতিক শক্তি পক্ষে ছিল, প্রত্যেকটি রাজনৈতিক শক্তি। তারা নিজেদের পাপ নির্দ্বিধায় চেপে গেছেন। ভদ্রলোকেরা পক্ষে ছিলেন, মিডিয়া পক্ষে ছিল, শিল্পপতিরা পক্ষে ছিলেন, প্রত্যেকে এই পাপ চেপে গেছেন। সেবার রাখি বন্ধন হয়নি, আমরা কি এই ঐতিহ্য মেনে নেব? আপনাদের কি মনে হয় জানি না। তো আমাদের কথা হচ্ছে যে আমরা 1905 সালের ঐতিহ্য মেনে কাজ করব, ওটাই আমাদের গর্বের ইতিহাস, 47-এরটা নয়। আমাদের আরও একটা রাখি বন্ধন চাই। 1905 সালে আমাদের রাখি বন্ধন ছিল, 1947-এ হয়নি। আমাদের এই 2025-এ দাঁড়িয়ে আমরা রাখি বন্ধন করব। এবারের রাখির তারিখ হচ্ছে 9 তারিখ, আগস্টের 9, 2025। কেউ করুক না করুক আমরা রাখি বন্ধন করব। আগের দিন এ নিয়ে কথা বলছিলাম, আর একটু বিশদে বলি যে পাঁজি টাজিতে ওই দিনই রাখি, কিন্তু সেই জন্য যে আমরা করব তা না, কারণ এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। আমাদের একটা আপতিক ঘটনা ঘটেছে যে আমাদের ঠেক বদল হচ্ছে, দোকান বদল হচ্ছে কলেজ স্ট্রিটে। একজন জিজ্ঞাসা করছেন, দেখলাম আমাদের প্রকাশনার নাম কি, চ্যানেলে যা নাম গুরুচণ্ডালী, সেটাই আমাদের প্রকাশনার নাম। তো আমাদের সেই দোকান বদল হচ্ছে কলেজ স্ট্রিটে। আমরা ঠিক আসছি এখন পুটিরামের সামনে। সেই দিনই ওই নিয়ে একটা আলোচনা সভা স্থির হয়েছিল, ত্রিপুরা হিতসাধিনী সভায়। তো ঘটনাচক্রে আমরা দেখলাম সেদিনই রাখি। তো ইতিহাসের বাঁকে বোধহয় এরকম আপতিক ঘটনা ঘটেই থাকে ওই দিন। তাই আমরা একে অপরের হাতে রাখি বাঁধবো, অজানা লোকেদের হাতেও বেঁধে দেব কলেজ স্ট্রিট চত্বরে। তো একটা সঙ্গে যে পোস্টারটা আছে আপনাদের দেখাবো। তো যারা মিটিং মিছিল কিচ্ছু করতে চান না, নীরবে প্রতিবাদ করতে চান, তারা অতি অবশ্যই আসুন। ত্রিপুরা হিতসাধিনী সভা, 3 সূর্য সেন স্ট্রিট, এবং আমাদের দোকানটা হচ্ছে পুটিরামের ঠিক উল্টো দিকে। যে কোনো একটা জায়গায় আসুন, আলোচনা আছে, আরও অনেক কিছু হবে, সেগুলো অবশ্যই শুনবেন। কিন্তু রাখি বন্ধনটাও সেই দিনের অনুষ্ঠান, অতি অবশ্যই আসুন, সঙ্গে নিয়ে আসুন হাতে বানানো রাখি, অতি অবশ্যই নিয়ে আসুন। আমরা তো রাখবই, আপনারাও নিয়ে আসুন, কারণ লোক কত হবে আমরা জানি না। তো খুব চমৎকার কিছু হওয়ার দরকার নেই, একটা সুতো হলেই হবে। এ তো প্রতীক ছাড়া আর কিছু নয়। বেঁধে দিন, বেঁধে নিন রাখি। তো এই যে মুখে বললাম, এইভাবেই আমন্ত্রণ জানালাম। জনে জনে আমন্ত্রণ জানাতে পারবো না, মার্জনা করবেন, কারণ এটা বাঙালির উৎসব। বাঙালির হাতে রাখি বেঁধে দেবে, আলাদা করে নেমন্তন্ন করার কিছু নেই। যারা আসতে পারবেন অতি অবশ্যই আসুন, আর যারা একান্তই আসতে পারবেন না, আমাদের আবেদন, নিজের এলাকায়, নিজের বাড়িতে, নিজের অফিসে নিজের মতো করে রাখি বাঁধুন। সবাইকেই যে কলেজ স্ট্রিটে এসে রাখি বাঁধতে হবে এমন তো না। সকল ঘর, সকল মাঠ, সকল রাস্তা, সকল কারখানা, সকল বিদ্যালয়, সমস্ত কিছু হয়ে উঠুক রাখি বন্ধনের রাস্তা। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন এক হউক, এক হউক, এক হউক হে ভগবান। ভগবান সকলে বিশ্বাস করে না, ব্যক্তিগতভাবে আমিও করি না, সে কথা ঠিক, কিন্তু বাঙালিতে তো আমরা সবাই বিশ্বাস করি।
অতএব গুরুচণ্ডালীর পক্ষ থেকে এই আবেদন রইল, যারা পড়লেন এই আবেদন ছড়িয়ে দিন বা নিজেদের মতো করে আবেদন করুন। হয় গুরুচণ্ডালীর আবেদনটাই রাখুন, প্রত্যেককে হয়ে একদম নির্দ্বিধায় রাখুন, অথবা নিজেদের এলাকায় রাখি বন্ধনের আহ্বান আপনারা নিজেরা রাখুন। যেভাবে করুন কিন্তু এই প্রতিবাদকে ছড়িয়ে দিন, কারণ গদি মিডিয়ার ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন সেই 1947 সালের মতোই ভয়ঙ্কর। 1947 সালে বড় যে সংবাদপত্রগুলো ছিল তারা ভদ্রলোকেদের, বুদ্ধিজীবীদের সঙ্গে নিয়ে ভদ্রলোকেদের প্রভাবিত করে, যেটা আগেই বললাম যে দেশভাগ তাদের জন্য খুব ভালো জিনিস হচ্ছে। তারপর যে লাখে লাখে এবং সব মিলিয়ে কোটিতে ছুঁয়ে যায় সংখ্যাটা অনেকদিন পর পর্যন্ত, যে ভদ্রলোকেরা পালে পালে দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, তার ইতিহাস কিন্তু এই কলঙ্কজনক ইতিহাস কিন্তু তাদের ভূমিকা দিয়েই শুরু। এটা 1947 সালে, 1905-এ যে এই কাণ্ড হয়নি তার কৃতিত্ব বাঙালির, তার কৃতিত্ব রবীন্দ্রনাথের। তো আমরা রবীন্দ্রনাথের ভূমিকা নেব না 47 সালের ওই গর্তে ঢুকে যাওয়া বুদ্ধিজীবীদের ভূমিকাটা নেব, সেটা আমাদের ঠিক করতে হবে। আমরা ঠিক করেছি আমরা 1905 সালের রবীন্দ্রনাথের ভূমিকা নেব। আর যারা গর্তে ঢুকে যাবেন ওই গদি মিডিয়ার বুদ্ধিজীবীরা, তাদের কিন্তু গর্তেই থাকতে হবে, এটা এবারে আমরা নিশ্চিত করে ছাড়ব। তো আজকে এইটুকুই। এই 9 তারিখ যেটা বললাম সেই অনুষ্ঠানে অবশ্যই আসুন, তারিখটা মনে রাখুন 9ই আগস্ট। ওই ঘটনার ওই দিনের আগে আবার একটা নিশ্চয়ই ছোট্ট ভিডিও দেব, আপনারা যাতে জানতে পারেন। আর গদি মিডিয়া যা প্রচার করছে তার বিরুদ্ধে থাকুন, আমাদের ছোট চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, গুরুচণ্ডালীর দোকানে আসুন, গুরুচণ্ডালীর সাইটে আসুন, এসে আমাদের সঙ্গে অতি অবশ্যই হাত মেলান। দেখবেন আমরা খুবই ইনফর্মাল একটা ব্যাপার, আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি এরকম শুধু কিন্তু নয়, আমরা খুব একটা ইনফর্মাল ব্যাপার, আমাদের সঙ্গে জুটে গেলেই জুটে যাওয়া যায়। জুটে যান, এইটুকু আবেদন রইল, তবেই কিন্তু আমাদের কণ্ঠস্বর সমবেত হয়ে উঠবে, এবং সমবেত কণ্ঠস্বরের জোর অনেক। তো আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।